আমি ঈশিতা। আজ আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভৌতিক ঘটনা নিয়ে। আজকের কাহিনীটা এসেছে আমার এক সাবস্ক্রাইবার, যার নাম চন্দ্রিমা, তার কাছ থেকে। তিনি জানিয়েছেন তার এক আত্মীয় কয়েক বছর আগে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছিলেন। সেই ঘটনার পর থেকে আজও তিনি মানসিকভাবে বিপর্যস্ত। ঘটনাটা ঘটেছিল বীরভূম জেলার এক প্রত্যন্ত গ্রামে, যেখানে আছে একটা অভিশপ্ত শ্মশান আর তার ভেতরে এক প্রাচীন বটগাছ। গ্রামের মানুষ বিশ্বাস করে ওই বটগাছই একসময় সাধিত হয়েছিল সুলেমানি তন্ত্র, আর সেই তন্ত্রের ছায়া আজও সেখানে জীবন্ত। এই ঘটনার মধ্যে যে 4 জন যুবক জড়িয়ে পড়েছিল, তাদের একজন ছিলেন এই চন্দ্রিমার খুব নিকট আত্মীয়। তাহলে চলো আলো নিভিয়ে বসো, কারণ এই গল্পটা শুধু ভৌতিক নয়, এটা আসলে এক পরিবারের সত্যি অভিশপ্ত অভিজ্ঞতা। হাজার বছর ধরে ভারতের নানা প্রান্তে তন্ত্র সাধনার কাহিনী ছড়িয়ে আছে, কিন্তু এর মধ্যেই রয়েছে কিছু গোপন তন্ত্র, যেগুলো সাধারণ মানুষের কানে পৌঁছই না। তেমনই এক রহস্যময় তন্ত্র হলো সুলেমানি তন্ত্র। বিশ্বাস করা হয় এই তন্ত্র একবার কারোর জীবনে ঢুকে পড়লে তাকে আর স্বাভাবিক জীবন বাঁচতে দেয় না। আজকের গল্পে আমরা শুনব একটি বাস্তব ঘটনার ছায়ায় গড়ে ওঠা সেই ভয়ানক কাহিনী। বীরভূম জেলার এক প্রত্যন্ত গ্রাম, চারদিকে অরণ্য, নদী আর পাহাড় দিয়ে ঘেরা। গ্রামবাসীরা বলে পাশের শ্মশানের ভেতরে একটি পুরনো বট গাছ আছে। সেই গাছেই নাকি সুলেমানি তন্ত্র সাধনা হতো বহু বছর আগে। সেই সাধকের নাম ছিল অচিন্ত্যনাথ। কথিত আছে অচিন্ত্যনাথ মৃত্যুর আগে নিজের দেহ উৎসর্গ করেছিলেন এই তন্ত্রের কাছে। তারপর থেকে সেই বট গাছের চারপাশে নাকি আজও অদ্ভুত শক্তি ঘোরাফেরা করে। কয়েকজন কলেজ পড়ুয়া বন্ধু, অরিজিৎ, সৌমিক, নীল আর সুদীপ, ভৌতিক কাহিনী শুনতে শুনতে একদিন ঠিক করে যে তারা ওই গ্রামে যাবে। তারা ইউটিউব চ্যানেলের জন্য শ্মশানের ভেতরে একটা রাত কাটাবে, কারণ তারা ভিডিও করতে চায়, রেকর্ড করতে চায়। গ্রামবাসীরা তাদেরকে বুঝিয়েছিল, ওই বটগাছের কাছে যেও না বাবা, ওখানে সুলেমানি তন্ত্রের প্রেত শক্তি থাকে। কিন্তু যুবকরা তো ভয় পায় না, তাদের কম বয়স, তারা তখন কৌতূহলী অবস্থায় চলেই গেছে। ক্যামেরা, মাইক, টর্চ নিয়ে তারা রাতে পৌঁছে গেল শ্মশানে। প্রথমে সব শান্ত, শুধু ঝিঝি পোকার ডাক আর দূরে শেয়ালের হাহাকার। কিন্তু রাত বাড়তেই শুরু হলো অদ্ভুত সব ঘটনা। ক্যামেরা নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে, টর্চ হঠাৎ নিভে আবার জ্বলে উঠছে, আর সবচেয়ে ভয়ানক, কারোর অজানা কণ্ঠে মন্ত্রপাঠের শব্দ ভেসে আসছে বটগাছ থেকে। সৌমিক প্রথমবার ভয় পেয়ে বলে, চল আমরা ফিরে যাই। কিন্তু অরিজিৎ হেসে বলে, আরে এগুলো কিছু না, মাইক্রোফোনে রেকর্ড হচ্ছে, ভয় পাস না। তখনই গাছের তলায় মাটিতে হঠাৎ এক লালচে ছায়া দেখা দিল। মন্ত্রের আওয়াজ আরো গম্ভীর হয়ে উঠল, সুলেমানি রক্ষা, প্রেত আহ্বান। হঠাৎ নীল অনুভব করলো তার ঘাড়ের পেছনে কেউ হাত রাখলো, কিন্তু পেছনে তাকাতেই কেউ নেই। তারপরই সুদীপের চোখ থেকে হঠাৎ রক্ত গড়িয়ে পড়তে শুরু করলো। সে চিৎকার করে উঠল, আমার চোখ, কেউ যেন আমার চোখে আগুন ধরাচ্ছে। তারা সবাই আতঙ্কে ছুটতে লাগলো, কিন্তু শ্মশানের গেট যেন নিজে থেকে বন্ধ হয়ে গেল। চারদিকে শ্মশানের চিতা থেকে আগুন জ্বলে উঠল। তখন তারা দেখল গাছের নিচে এক মৃত মানুষের ছায়া দাঁড়িয়ে, গায়ের ওপর ছাই মাখা, মুখে শ্মশানের খুলি আর ঠোঁটে অদ্ভুত হাসি। সে গর্জে উঠল, তোরা আমার সাধনায় ব্যাঘাত ঘটিয়েছিস, এখন তোদের আত্মা দিয়েই পূর্ণ হবে আমার তন্ত্র। 4 বন্ধু প্রাণপণে ছুটল। সৌমিক হোঁচট খেয়ে হঠাৎ পড়ে যায়, আর মুহূর্তেই সেই ছায়া তাকে টেনে নেয় বটগাছের শেকড়ের ভেতরে। অরিজিৎ, নীল আর সুদীপ কোনো মতে পালিয়ে গ্রামে পৌঁছল।
কিন্তু দুঃস্বপ্ন সেখানেই শেষ হলো না। পরের দিন থেকে ওদের বাড়িতে শুরু হলো ভয়ঙ্কর সব ঘটনা। মাঝরাতে দরজা জানলা নিজে থেকে খুলে যাওয়া, আয়নায় নিজেদের পেছনে লালচে ছায়া দেখা, আর ঘুমোতে গেলেই কানে ভেসে আসা সেই মন্ত্র, সুলেমানি রক্ষা, প্রেত আহ্বান। অবশেষে তারা একজন স্থানীয় ওঝার কাছে গেল। ওঝা তাদের কথা শুনে আতঙ্কে কেঁপে উঠল। গ্রামের ওঝা তাদের বলেছিল, সুলেমানি তন্ত্র একবার যার গায়ে লেগে যায় সে চাইলেও বাঁচতে পারে না। শুধু তন্ত্রকে সম্পূর্ণ করলেই এর অভিশাপ শেষ হয়। কিন্তু 4 জনের মধ্যে একজন সৌমিক তো আগেই অদৃশ্য হয়ে গেছে। বাকি 3 জন, অরিজিৎ, নীল আর সুদীপ, প্রতিদিন তারা ভয়ঙ্কর ঘটনার মধ্যে জড়িয়ে পড়তে লাগলো। আতঙ্কের ছায়া তাদের ঘুমোতে দিত না। জানলার বাইরে কে যেন দাঁড়িয়ে থাকে, কপালে ছাই মাখা। বিছানার নিচ থেকে ভেসে আসে মাটিতে ঘষার শব্দ। কারোর গলায় ফিসফিস করে আওয়াজ, সুলেমানি রক্ষা, আত্মা দাও, আত্মা দাও। একদিন সুদীপের ঘর থেকে হঠাৎ গলগল করে রক্ত বেরোতে শুরু করলো। সবাই দৌড়ে গিয়ে দেখে সুদীপ বিছানার ওপর নেই, শুধু খোলা জানলার ধারে লালচে হাতের ছাপ। এবার নীল আর অরিজিৎ ওঝার কাছে আবার ছুটল। ওঝা তাদের বলল, তোরা যেদিন শ্মশানে গেলি সেদিন সেখানে তন্ত্রটা অসম্পূর্ণ ছিল। এখন সে তোদের আত্মা দিয়ে সাধনা শেষ করতে চাইছে। তোরা যদি আবার সেই বটগাছের কাছে গিয়ে তার মুখোমুখি না হোস, তাহলে ধীরে ধীরে তোদের দেহ গলে পচে যাবে, তোরা বাঁচবি না। মনে ভয় নিয়েই অরিজিৎ আর নীল শ্মশানে ফিরল। সেই রাত ভীষণ অন্ধকার, কালো রাত। শ্মশানের চিতা থেকে আবার আগুন জ্বলতে শুরু করলো। বট গাছের শিকড় নড়ে উঠল যেন জীবন্ত সাপের মতন। হঠাৎ তারা দেখতে পেল সৌমিক আর সুদীপ দাঁড়িয়ে আছে গাছের তলায়, কিন্তু তাদের চোখ দুটো একেবারে ফাঁকা, শরীরে সাদা ছাই মাখা। তারা একসঙ্গে গর্জে উঠল, এবার তোদের পালা, আত্মা আমাদেরকে দিয়ে দে। সুলেমানের আবির্ভাব তখনই বটগাছের গোড়া ফেটে এক বিশাল অগ্নিশিখা বেরোলো। তার ভেতর থেকে বেরিয়ে এলো সেই প্রাচীন তান্ত্রিক অচিন্ত্যনাথের আত্মা, গায়ে ছাই, হাতে খুলি, চোখে অগ্নিশিখা। সে হাত তুলে মন্ত্র পাঠ করতে লাগলো, সুলেমানি রক্ষা, প্রেত আহ্বান, আত্মা উৎসর্গ। অরিজিৎ ও নীল প্রাণপণে পালাতে চাইল, কিন্তু চারপাশ যেন লোহার খাঁচার মতো বন্ধ হয়ে গেল। শ্মশানের মৃতদেহগুলো একে একে উঠে দাঁড়ালো, মুখে হাড়গোড়ের ঝনঝন শব্দ, চোখ ফাঁকা। তারা দুজনকে ঘিরে ফেলল। অরিজিৎ চিৎকার করে উঠল, বাঁচাও, কেউ বাঁচাও আমাদের। হঠাৎ নীলের দেহ ভেঙে মাটিতে লুটিয়ে পড়ল। তার বুক চিরে বেরিয়ে এলো কালো ধোঁয়া, আর ধোঁয়ার ভেতরে তার আত্মা। সেই আত্মাকে বটগাছের শিকড় গিলে নিল মুহূর্তে। অরিজিৎ আর্তনাদ করতে করতে দৌড় দিল, কিন্তু শিকড় তার পাও জড়িয়ে ধরল। অচিন্ত্যনাথের ছায়া এগিয়ে এসে তার কানে ফিসফিস করে বলল, তুই আমার শেষ উৎসর্গ। অরিজিতের শরীর থেকে, মুখ থেকে গলগল করে রক্ত বেরোতে লাগলো। গাছের ভেতর তাকে টেনে নেওয়া হলো। চারদিকে নিস্তব্ধতা নেমে এলো। শুধু বাতাসে ভেসে আসতে লাগলো 4 জনের আর্ত চিৎকার, আমাদের আত্মা ফেরত দাও। কিছুদিন পর গ্রামবাসীরা লক্ষ্য করলো ওই শ্মশানের বটগাছের নিচ থেকে নতুন 4টা মানব খুলি বেরিয়ে এসেছে। কারোর মুখ এখনো যন্ত্রণায় বিকৃত। আজও মাঝরাতে যদি কেউ ভুল করে সেই বটগাছের কাছে যায়, তার কানে শোনা যায় একসঙ্গে 4টি কণ্ঠস্বর, আমাদের মুক্তি দাও, সুলেমানি তন্ত্র আমাদের গ্রাস করেছে। গল্পটা আমাকে যিনি পাঠিয়েছেন তিনি আসলে নীলের দিদি। আজও যখন রাতে চন্দ্রিমা একা ঘুমোতে যান, হঠাৎ জানলার কাছে একটা ছায়া দেখতে পায়। তিনি স্পষ্ট শুনতে পায় নীলের কণ্ঠ, আমি বেঁচে আছি, আমাকে গাছের ভেতর থেকে বের করে নিয়ে আসো। ভাবতে পারো তো,
একজন মৃত মানুষ যে নিজের আত্মা হারিয়েছে, সে এখনো নিজের প্রিয়জনের কাছে সাহায্য চাইছে। কথিত আছে, যেদিন থেকে নীল মারা গেছে সেদিন থেকে এই চন্দ্রিমার গোটা ফ্যামিলির জীবন বদলে গেছে। কারণ সুলেমানি তন্ত্র শুধু আত্মাকে গ্রাস করে না, এটা ধীরে ধীরে তার রক্তের আত্মীয়দেরও অভিশপ্ত করে তোলে। তাই হয়তো আজও মাঝরাতে চন্দ্রিমার ঘরের দরজা নিজের থেকেই খুলে যায়, আর বাতাসে ভেসে আসে সেই অদ্ভুত কণ্ঠ, আমাদের মুক্তি দাও, সুলেমানি আমাদের আত্মা নিয়ে নিল। এটাই ছিল আজকের ঘটনা। আমি জানি না এই ঘটনাটা কতটা সত্যি, কিন্তু যদি একে কেবল কল্পকাহিনী ভেবে উড়িয়ে দিতে চাও, তবে একবার ভেবে দেখো, চন্দ্রিমা আজও প্রতিদিন এই অভিশাপের ছায়ার সাথে বেঁচে আছেন। তাহলে প্রশ্ন হলো, সুলেমানি তন্ত্র কি শুধুই গল্প, নাকি এর ছায়া আজও আমাদের চারপাশে ছড়িয়ে আছে? আজও সেই গাছের চারপাশে গ্রামের মানুষ যায় না। যদি কখনো ভুল করে গিয়ে থাকো, মনে রেখো, কোনো ছায়া যেন তোমার পেছনে না আসে। চারপাশটা একটু খেয়াল করে দেখো, তোমার জানলার বাইরে কেউ দাঁড়িয়ে নেই তো?